তুই আমার ক্ষতি করলি এত বড়? তোর করতে তো ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করেছিলাম আমি তোর? শুনো বাবু, আমি কিছু করিনি। তুমি বলতে ভালোবাসি তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই, আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরও ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাবের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাব, যা চায় পেয়ে যেত। কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো, কিন্তু অত সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরব খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা, সবসময় ফাজলামিতে মগ্ন থাকা একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর আবার আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আধা, কইতে থাক বকবকানি পেটনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না। তুই কইলেই হলো, এই নামটা সেই মানায় তোরে। তোরেই মানায় এইসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তানি। নেহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। ধুর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না পাইরা যাই বলো মনো ওখে, কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। যাই, কাল আমনে ওকে। এ বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। মনে হলো কেউ এসে আমার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হেয়ার। কে আপনি? আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো, জানু, সব জানবে। মানে কি কি বলছেন এসব? আর আমাকে এখানে কেন এনেছেন? জন্মদিনের গিফট নিবে না বেবি? কে আপনি? আর এইভাবে কেন কথা বলছেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনো। প্লিজ যেতে দিন আমায়। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়ার বস্তু। মানে? এত ডিটেলসে বলা লাগে? ওকে শোনো, আজকে রাতে তোমাকে আমি করব। প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। না না, দয়া করে ছেড়ে দিন আমায়। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনোই দিব না। ছাড়ুন আমায়। আমি আমি জোর করা শুরু করলাম। লোকটা আমার হাত ধরে ফেললো, আমি কেঁদে ফেললাম। কেঁদে লাভ নাই জান, আমি বলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো প্লিজ বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টান দিল, আনহাকে বিছানা জাতীয় কোথাও ফেললো। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরও কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচণ্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল লোকটি। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দিন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। হা হা, এইসব কথায় আসে যায় না। লোকটার লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম আমি, কিন্তু পেরে উঠলাম না। সব শেষে কেন এমন ক্ষতি করলেন আমার? কে আপনি?
অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম সামনে আরাব। আমি আরাবকে চিনি, সে আমার প্রেমিক না। অন্যভাবে আমি চিনি তাকে। তা না হয়ে সামনেই জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাব, ইয়া বেবি, আমি। আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কেন এমন কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে? এইভাবে কেন? আমি কোনোদিনই বিয়ে করব না। এরকম কেন করলেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো, চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি। তোর মাকে তুই বলেছিস, গ্রুপ স্টাডি করেছিস, তো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন করলেন? তুই রাগলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ কর তো একটু, দেখি তোকে। আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরব আমাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল। আরবের সাথে আমার দেখা হঠাৎ করেই হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আমি গিয়েছিলাম সেখানে। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ। আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম আমি। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলুর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব কেন? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলে যাচ্ছি। ওকে বলুন বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শুনুন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি কি বলেছি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি। ওইটা দেখে ভয় লাগে আমার। ও, একটু হাসেন। হাসি পাইনি। ধুর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করবো? হাসুন। হাজব তো। আপনি পচা, আই হেট ইউ। জবাব দিল না। ওই হাওয়াই মিঠাই আসুন। আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। খাবেন? ইয়াম্মি ইয়াম্মি। না। এই দেখেন আমার দাড়ি হয়েছে। আর অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহারের আর এরকম পাগলামো মার্কা অবস্থা দেখে আরব নিজেই হেসে দিল। ইয়াহু, আমি পেরেছি, হাসাতে পেরেছি। জায়গা থাকুন। এ বলেই চলে গেলাম আমি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাইলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম একটা উষ্টা। পুরি মা! পাগলি নাকি আপনি? আমাকে এভাবে পড়তে দেখে আরবের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর। যখন হাসতে কই তখন হাসেন না, এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন। আপনি সত্যিই হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমায়। আমি উঠে দাঁড়ালাম। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। হাহ, ভালো ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখেও। মিমি কই তুই? এটা বলে সেদিন রাগেই চলে এসেছিলাম আমি। এটাই ছিল আমার সাথে আরবের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। এখনো এইভাবে বসেছে? যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন। কেন এমন জীবন দিলেন আমায়? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো, সেদিন যদি না হতো আমি আজ পবিত্র হতাম। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। বিষ এনে দিন। এত সাহস নাই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না, জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। হুম, আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি,
কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন আপনি। জানি রে পাগলি। পাগলি বলবেন না আমায়। ওকে বেবি। মুখ বন্ধ করুন আসো, কাছে আসো, করছি। প্লিজ। ওকে ওকে, চলো। অগত্যাই বাড়ির উদ্দেশ্যে বের হলাম। দুজনেই গাড়িতে। আরব ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরব খারাপ জানতাম, বাট এত পরিমাণে এটা ধারণার বাইরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করে। 6 নাম্বার। কি দোষ করেছি আমি আপনার? কিছুই না। আমি আর কিছু বললাম না। জানালার বাইরে তাকিয়ে কাঁদছি চুপচাপ, কারণ আমার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছি, কেন পরিচয় হলো তার সাথে আমার। আনহা, জবাব দাও। কি জবাব জানার? কিছু না। তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। কথা হারিয়ে দিলেন আপনি। ওকে, বলো না। আমি আবার স্মৃতির পাতায় আবারও ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরবের সাথে, তারপর দেখা হয়েছিল আরবের সাথে দেরিতে আরো। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম। যদিও আরব আমাকে আগে চিনেছিল, হয়তো আমার মতো পাগলি আর পায়নি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়। আজকের মতোই আমার মতো ছিল বৃষ্টি, সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি, আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টিতে হাঁটছিলাম আমি তখনও। হাতে ছাতা ছিল, কিন্তু খোলার ইচ্ছে একদমই ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, গাড়িটা পাশ দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠলাম, ওই আফ্রিকান ইঁদুর, দেখে চলতে পারেন না? বাচ্চা মেয়ের গায়ে কাদা ছিটালেন আপনি, তেলাপোকা কোথাকার। এই বলার কিছু সময়ের মধ্যে আরাব বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আমি ভেবে বসেছিলাম হয়তো ক্রাশ খেয়ে গেছি। ভেবেছি সরি বলবে, কিন্তু সে সামনে এসেই নিজের চোখ নাই, দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? আমি ভাবলাম আমিই দোষী, তাই মাথা নিচু করে নিলাম। প্রথমে আরবও চিনিনি। কি হলো? উপরে তাকান। মানে সরি, আমি পালাইলাম, টাটা। এটা বলে উল্টো দিকে হাঁটা শুরু করলাম। ভয়ে আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। পেছন দিয়ে আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আমি পেছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমনে চিনি মনে পড়েছিল না আমার। মানুষ তো আমাকেই পাগলি বলে, তাই অগত্যা বললাম, হুম। হুম, বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ মাইয়া। হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই উইল কমু এইভাবেই। চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, নইলে যান। ওকে, আই উইল। চলে যাচ্ছি। পা বাড়ালাম, মনে হলো কে যেন হাত ধরেছে আমার। পেছনে তাকিয়ে দেখি আরাম। এমাগো ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে বলুন। ওকে ছাড়েন ভাইয়া আমার হাত। আরাম হাত ছেড়ে দিল। পুরি মা, ব্যথা রে। কি খান, এত শক্তি কেমনে আপনার? ভিলেন মার্কা হাসি ছাড়েন, ইউ গন্ডার। কি? না মানে মুই কিছু কই নাই। যাই, বাড়িতে আমার 4-5টা বাচ্চা আছে। ওরা মনে হয় মা মা করতেছে। ওরে আমার টেপা টিপি টুপু টাপা টোপা। আমি আইতাছি রে। এই বলে আমি এক দৌড় দিলাম। আর আমি কিছু বলার ভাষাই পাচ্ছিল না। আমার এই ধরনের কথা শোনার পর কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিনও রাস্তায় কাউকে এভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ আছে। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো। ঘোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আরবের দিকে তাকাতেই কি বৃষ্টি ভিজবা? নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়লো? সেটাও আমার ভাগ্যেরই দোষ হয়তো। হা হা, সেটাও ঠিক। আমার সাথে দেখা হওয়া তো দোষী। অবশ্যই। গান শুনবা? না। আমি শুনবো। আরব গান ছেড়ে দিল। না বলা কিছু কথা থাকা জানা, কবিতার ভাষায় হোক আনাবো না। আমি বন্ধ করে দিলাম। আরব আবার অন করে দিল। আমি আর কিছু বললাম না। আরব আমাকে শহর থেকে কিছুটা দূরে এনেছিল, তাই যেতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সবটা ভেবে।
প্রবলেম কি আপনার? কি প্রবলেম আবার? গান শুনবো না আমি। তো আমার কি, আমি শুনবো? আমাকে এখানে নামিয়ে দিন, একা চলে যাব আমি। জায়গাটা নিরাপদ না। আর কি হারাবো? আর কে কথা বলছে যে নিজেই আমার? আর বলতে পারলাম না আমি। যাই হোক, আমি দিব না অন্য কাউকে তোমার কিছু নিতে। এক অধিকার আমি খাটিয়েছি। এবার সামনে না হয় তোমার স্বামী। চুপ, একদম চুপ। আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে। প্লিজ। আর গাড়ি থামিয়ে দিল। আমায় কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামালেন কেন? কান্না থামাও। আমার কি এবার কাঁদারও অধিকার নেই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো, এ বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এক মুহূর্তে আরব গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করলো। আমি কিছু বুঝতে পারছিলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরব আমার মুখ চেপে ধরলো, আরেক হাত দিয়ে আমার হাত দুটো পেছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না তাকে। শোনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়েই করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন আমার। নো বেবি, আমি কাউকে বিয়ে করব না, কোনো দিন না। নট ইভেন ইউ। তো মেরে ফেলুন আমায়। তাও হবে না, আমি তোমার সুখ চাই। জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে? আর আবার কিছু বললো না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি একে অপরের দিকে। আরবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগলো। আমার প্রচুর ঘৃণা লাগলো। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারিনি। এখন খোলা থাকায় আরবকে ধাক্কা দিলাম। আরব কিছুটা দূরে গেল, কিন্তু আর কিছু বললো না। আরব গাড়িতে উঠে পড়লো। বাকি রাস্তা দুজনেই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সব সময়ের মতো মেয়েদেরই বলবে দোষ। আর এমনিতেও আরব ক্ষমতাবান, কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতেই, বাকি পথ তোমার। কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আপনার কেনা পতিতা নই আমি যে আপনার টাকা নিব। এটা বলে বাড়ি এলাম। বাড়ি যেতেই হঠাৎ মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করে কি থেকে কি, আমি জানতাম না বিষয়, তাও বুঝলাম আরব মেসেজ কি দিয়েছে। এখন কেমন আছে? ভালো আছে। খাইছিস? হুম। যদিও খাইনি, কারণ ক্ষুধা জিনিসটা কি, এটা এখন আমার মাথায় কাজ করছে না। যা, এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। হুম, যাচ্ছি। আমি ঘরে যাচ্ছিলাম, আম্মু পেছন দিকে ডাক দিল। আনহা, হুম। কিছু হয়েছে? না আম্মু, কেন? মিথ্যে বললাম আম্মুকে। চেহারা দেখে মনে হলো। রাতে জেগেছি তাই হয়তো। আচ্ছা, তাই মনে হয়। যা, ঘরে যা। আমি ঘরে যেতে দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল আমার। গোসলে ঢুকলাম। আমি অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল আমার। কিছু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবেই শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওইদিকে আরবের নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। ওর ঘরের অনেক জিনিস ভাঙলো, কারণ ও চায়নি এমনটা করতে। হঠাৎ কেন এমন করলো ও নিজেও জানে না। ও ভাবতে লাগলো আনহা আর ওর কথা। সেদিনের পর আরো কয়েকবার আনহা আর আরবের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরব ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওইদিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে গিয়ে পেছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরবের মুখে আর গায়ে। আরব রাগী লুকে তাকায়। আনহাকে ও দেখে চিনে ফেললো। ওই ফাজিল মেয়েটা সেই। আমি রাগী লোক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকিয়ে বুঝে গেলাম যে এটা ওই রাগী মানুষটা। আরবের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হলো না। যে মানে আমি না দেখি নাই। হোয়াট দ্য হেক! না মানে ভুল হয়েছে, আম সরি। এত কেয়ারলেস আবারও! আমার মুখের অবস্থা কি করছেন এটা আপনি? কি করছি, এমন সুন্দরী তো লাগছে। এমনিতেও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিয়েছি। আন্দাজেই এসব বলে নিজের জিহ্বায় কামড় দিলাম, কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টাপাল্টা বলছি। কি বললেন?
না মানে আমি কিছু বলিনি, অন্য কেউ বলেছে। কারণ আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলেই গিয়েছিলাম আমার হাতে আরো রং আছে। তাই ভুলের বশে আরো বেশি রং আরাবের গায়ে ভরে গেল। আরাব বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। লাগবে না মুছতে, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে আরাব আমার দিকে এগোতে লাগলো। এভাবে তার আগানো দেখে আমার ভয় লাগতে লাগলো। আরাব কাছে এসে আমার হাত দিয়েই আমার মুখে আরো রং লাগিয়ে দিল। এবার মুছুন, টেপাটেপির মা। এটা বলে আরাব ওখান থেকে চলে গেল। আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। সবগুলোকে পিটিয়ে সেদিনের মতো বিষয়টা মিটিয়ে গিয়েছিল। এভাবে আরো কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রত্যেকবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন করে যেন আরাব আনহার মায়ায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরাবের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তে আরাবের চোখ দিয়েও কিছুটা জল পড়লো। আরাব বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। আরাব বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একই বাড়ির নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরাবের কেন যেন ঘুম আসছিল না। সে তার এক নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল। যদিও আনহা জানে না আরাবের নাম্বার। আনহার সব খোঁজ আরাব বের করেছে কিন্তু আনহা আরব সম্পর্কে বেশি কিছুই জানে না। ঘুমাচ্ছিলাম সে সময় কল ধরে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বলেন, নইলে রাখুন। আরব ফোনটা কেটে দিল। আমি বিশেষ কোনো গুরুত্ব দিলাম না। আরাব জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাবের প্রচুর রাগ উঠল। দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাবের ফোনে এক কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে? এত সহজে ভুলে গেলা? তোমার প্রথম ভালোবাসা জান্নাতাং। না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। হা হা হা। যাই হোক, তা বাড়ি অবধি আমিই আনবো। তাই? অবশ্যই। তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? মানে আমি কোথাও যাইনি। বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন। ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নাও। আমি যা ছেড়ে দিই একবারে ছাড়ি। প্লিজ। গলি না আমি, আমি একটা অমানুষ। এটুকু বলে আরাব কল কেটে দিল। আরাবের এসবে যায় আসে না। আরাবের চিন্তায় কোনো কিছুই নাই। সবশেষে এখনও তার চিন্তায় আনহা রয়েছে। সে ভিতরে ভিতরে এখনও অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলেও অনুতাপের হাত থেকে বাঁচতে চায়। আরাব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নাই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে সব ভুলে গেলেও ব্যথা সবটা মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। হ্যাপি বার্থডে আপু, বাইরে আয়, আমু ডাকে। হুম, এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন, আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম। তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝলো না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কি রে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না, জলদি আয়, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিপটু রে। ওকে, আমি আসছি। না, কারণ ও আসলে মা সবটা জেনে যাবে। আমি গতদিন মিমির সাথে ছিলাম না। এখন না কেন? আসছি রে, রেডি হচ্ছিলাম। জানি তো। তোর স্কাইতে আয়, আমি আসছি। ওকে। অগত্যা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল, কারণ আমি চুপচাপ থাকার মেয়ে তো না। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম, যেখানে মেলা হচ্ছে।
সেখানেও ঘুরে শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল, আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পেছন থেকে কে যেন ওদের কথার জবাব দিল, তাকিয়ে দেখি আরাব। ওকে দেখে রাগ উঠে গেল আমার, কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বললো আর ওরা সরি বলে চলে গেল। দেখ ভাইয়াটা অনেক ভালো। ওসব নাটক। তুই চিনিস নাকি এটাই কি অ্যাংরি ম্যান? হুম, মিমিকে সব বলতাম। আরবের সাথে কয়েকদিনের পরিচয়, ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। ওয়াও, সেই তো। বাদ দে। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম পেছন থেকে। আনহা, আমি পেছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আর আবারও একবার ডাক দিল। এখনো জবাব না দিলে মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে, তাই জবাব দিলাম। জি বলুন। এদিকে এসেছো যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন আজ? না। মিমি আপু, আপনি বলেন আজ কি বিশেষ কিছু? হ্যাঁ, আজ আনহা জন্মদিন। হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। ওই তো ঢঙ্গি, বকবক করে খালি। সত্যি তাই? পাগলি টাইপ? জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি আনহা? আমি আরবের দিকে তাকালাম, ওর চাহনিতেও আমার বাজে লাগছে। মিমি, তোর হলো? চল বাড়ি যাবো, দেরি হচ্ছে তো। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। আরে রাগিস কেন? আনহা, আমাকে ট্রিট দিবা না? না, আমার টাকা নেই, আমি ফকির। হয়েছে, মিমির বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু রে? ওকে সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। ওকে চলেন এগিয়ে দেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। মিমি আর আরব একটু একটু কথা বললো, যদিও আমি জবাব দিলাম না। হঠাৎ আইসক্রিম দেখে। আনহা, আইসক্রিম খাওয়া। টাকা নেই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে। কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া আপনি? আমি আইসক্রিম খাই না। আরে এটা খান। বাদ দে, শয়তানে ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না। আরে না না আরব ভাইয়া, ভালো মাইন্ড করে না, তাই না মিস্টার আরব? কিছুটা বাস মারতেই বললাম। জি, যদিও রাগ করেছি কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই। বেশি বাড়তেছ আনহা। আপনার কি প্রবলেম? আর কেন এসেছেন? আর কি ক্ষতি করা বাকি আছে? আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। নো নিড। রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েস। শুনেন, আমি কোনো কিছুই নেব না, পতিতা না যে দাম নেব। আপনার কাছে বর্তমানে ধর্ষিতা আমি, তাই কিছু দেয়ার হলে আপনার আগের গার্লফ্রেন্ড গুলোকে দিন। তারা আর তুমি এক না। তাই? জি। এক না, তাই তো আমার সাথেও বিছানা। কথাটা শেষ করার আগে মিমি এলো। নে খা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যত যাই হোক সব ক্ষেত্রে পাগলামো চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। ওই শয়তানি, দে। দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তানি আর জন্মদিন বলে ছাড়লাম। আমি ভুলেই গিয়েছিলাম পেছনে আরব ছিল। আরব এগুলো দেখে হাসতে লাগলো। আমার মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখে আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। মনে মনে ভাবলো আরাব। সেদিন এসব শেষেই ওরা চলে গেল, আর আরাবও চলে গেল, কারণ আনহা আর মিমি দুজনে আলাদা অটো নিয়ে নিল। আরাব বাড়ি ফিরে এলো, কিন্তু এখনও তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 সময়ে আরাব আনহাকে মেসেজ দিল, সেই নম্বর দিয়ে, যা দিয়েও আগেও একবার কল দিয়েছিল আনহাকে। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমি করেছি, কিন্তু প্রার্থনা অপরিসীম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে। শুভ জন্মদিন, উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলো না কে দিয়েছে, তাই রিপ্লাই দিল, কে? এ মাস্ক ম্যান। ও গ্রেট, সো মাস্ক পইরা ঘুমান। গুড নাইট। ওকে, উইশটা পূরণ করব।
আমি আর রিপ্লাই দিলাম না। কে এই মাস্কম্যান? এই বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়ে আজকাল আমি মাথা ঘামাই না, নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমি যখনই একা হয়ে পড়ি, আরামে সেই কুকর্মগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভেতর যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মিটবে না, তা আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারে পিকনিকেও আমি সবার আগেই লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। শোনেন তো মিস, কারে কস? আপনাকে। মিস? জি ম্যাম, আপনি কি জানেন আমার বেস্ট আনহা কই? না তো, জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বোন, আমি এখন ব্যস্ত। কুত্তি কি কইলি? যা শুনলেন মিস পেচার বউ। ওই, আমাকে পেঁচার বউ বলবি না। ওহো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো পেচার বউ না, তুই তো পেতনি। অনহার বাচ্চা ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন। তখন তারে বকিস, এখন না বেবি। যাই হোক, থ্যাঙ্কস কি লাইগা? আগের আনহার রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনিই আছি। পিকনিকে কি বাইরের লোকও যাবে? হুম, চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। ওয়াও, আমাগো কাপল গুলা তাহলে তাদের উনিগুলারে নেবে? অবশ্যই। কেন এরম করলো? ওরা প্রেম করবো আর আমরা এদিকে জ্বলবো আর লুচির মতো ফুলবো নাকি? হরে, প্রেম করা দরকার। তুই কর, আমি তো বিয়া করে। এটুকু বলেই থেমে গেলাম, কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়লো এক্সট্রা, মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনবো। যেই বলা সেই কাজ, তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমগো বাস মিস হয়ে যাবো। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টোপাল্টা হয়ে যাবে। তোর তো ওই একটাই কাজ, সবকিছুই উল্টাপাল্টা করা। ওই হারামি চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই তাড়াতাড়ি কর। এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণ কালো পাথরের মূর্তি দেখে চোখ আটকে গেল আমার। ওটাই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরাবকে দেখা মাত্রই আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথা মনে পড়ে যায়, বারবার কেন সামনে চলে আসে আরাবের। না না, আমি আর আরাবকে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ও তত নিজেই কষ্ট পাবে। আমি তো আরবকে নিজের মন থেকে বের করে দিয়েছি, এখন আর কি? নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাত্তাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম, যাক বাবা চলে গেছে বলে সামনে তাকাতে থমকে গেলাম। আরব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। কি রে, এভাবে ভূত দেখার মতো ভয় পাইছিস কেন? আরে আরাব, আপনি? আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আর বলবেন না, এই তো পিকনিকের জন্য শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাইরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, এ কুর্তি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা, আমরা এখন আসি। বলেই ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পেছন দিকে হাঁটছি। আমি যতদূর আরবকে চিনি, আমি ভালো করেই জানি সে এখনো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি পেছনে ফিরলাম না। আমার মাথায় এটাই আসছে না তার এত আমার আশেপাশে আসার কারণটা কি। আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এভাবে কাছে আসছে? আমি এইসবই ভাবছিলাম আমাকে চুপচাপ থাকতে দেখে। কি রে, চুপ কেন? কথা বলবি না একদম। আরে শোন না। চুপ। আমি ভাবলাম সে তোকে পছন্দ করে, তাই আর কি। মাথা করে, এত মাথা কাটতে বলছে কে তোকে?
না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? সত্যি তোরে আমি খাইছি। এই বলে জুতা হাতে মিমির পেছনে দৌড় দিলাম। মিমির সামনে আর আমি পেছনে। মিমি এদিক আর আমি ওই দিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে কখনো বা বাইরে। আশেপাশে কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে কি মনে করে, কার কি কথা, সেগুলো মাথায় নেই না। হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি, গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে লাগলো। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল, আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেয়ায় আমার চুলগুলো তার মুখে ঠেকলো। এক হাত তার হাতে, আরেক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কি, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে আমার। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। চোখ কি নাই? রাস্তায় কে এইভাবে দৌড়ায়? বাচ্চা তুমি, জ্ঞান নাই? কি করো হ্যাঁ? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আর বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার দেখতে লাগলো। আমাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হলো, মানে? ইনতা সালসুল মুখ মাফি। অন্য ভাষায় গালি দিলাম। মানে? কিছু না, থ্যাংক ইউ গুরু, টাটা। ভাগ আনহা, ভাগ মিমি, ভাগ। এই বলে এক দৌড় দিলাম। কেউ আশা করেনি মেয়েটা এইভাবে দৌড় দিবে। আর বুঝেও নি আমি ওকে গালি দিয়েছি। নিজেকে জয়ী মনে হচ্ছে, কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গিয়েছিলাম, কিন্তু কথাটা কানে আসতে আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যতই হোক আমি তো ধর্ষিতা। তবুও আমাকে বাঁচতে হবে সবার জন্য, এটা মাথায় কাজ করলো। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো। আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম, তবু চারপাশে সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টা করেও এটা ছাড়তে পারবো না, সেটা আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমি পক্স হয়েছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সবচেয়ে আজব হলাম, কারণ আরাবও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি, তার মানে কি সে আমাদের সাথে যাবে? আমি আরাবকে দেখে হয়ে গেলাম। ও কিভাবে মাথায় ঢুকছে না আমার। আরাব কি আমার ফলো করেই যাচ্ছে, নাকি অন্য কোনো কারণ? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আরাব কি করেছে আমার সাথে তাও মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরাব এসে আমার পাশের সিটেই বসলো। এমন ভাব করতে লাগলো যেন আমাকে চেনে না। আমি ওর দিকে তাকিয়ে আছি চুপচাপ, আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে। কিছু বলবেন আপু? তার মুখে আপনি আর আপু শুনে কারণ পরিচয় থেকে শুরু থেকেই আজ অব্দি আমাকে তুমি বলেছে সে। কি হলো আপু, মুখে মশা ঢুকবে তো বলুন, কি বলবেন? আপনি তো। হঠাৎ একজন স্যার এলো। নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। এখানে এর নাম তো আরাব, তাহলে স্যার কি বলে? এ হলো আনহা, প্রথম বর্ষের। আনহা, এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। আমি শুনে স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরো তারিফ করে চলে গেল স্যার যেতেই। কিন্তু কি? আপনি তো। হাসছেন কেন? ডোন্ট ওয়ারি আরাভি, কোনো জমজ ভাই না। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম, ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরও কাহিনী, আর আমি এখানে। আমি হা করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে? আমার মাথায় ঢুকছে না। এত হা করো না, মাছি ঢুকবে। আপনি আমাকে ফলো কেন করছেন? ঘুরতে যাব। এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে কেন যাচ্ছেন? কি কিছু? জানেন না? বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। ঠিক বলেছে, তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠছে, সাথে ঘৃণাও, কারণ যে মানুষটা থেকে আমি শুধু দূরে থাকতে চাচ্ছি, সে প্রতিটা ক্ষেত্রে
আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকবো, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চায় সে, কেন এত ফলো করছে আমায়, আর সৃষ্টিকর্তাই বা কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে। এসব প্রশ্ন আমার মনে, আর আমি উত্তর পাচ্ছিলাম না। প্রশ্ন করার ইচ্ছেটাও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানালার বাইরে তাকালাম, আমি নিজেকে শান্ত করে নিলাম, চোখ বুজে নিলাম। আমি ভালো করেই বুঝতে পারছি আরাম আমার দিকে তাকিয়ে, কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপও হতে পারি। কিন্তু একদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এভাবে আমার ইজ্জত। চোখ বুজে নিলাম, আমি কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আমার। তাকিয়ে দেখি আমার মাথায় কিছুটা আরামের কাঁধে, আর কিছু চুলও তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম আমি। সরি, মাফ করবেন। না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছো? সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও? যা বুঝছেন তাই। আর আবার কিছু বললো না, আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু না পারি এসবের জবাব দিয়ে শিখে গিয়েছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরামেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। ওই আনহা, তুই এখানে? শাকচুনিগুলো কথা কবি না। আরে রাগিস কেন? তোরা সব পেছনে বসে গেলি আর আমি জায়গা পেলাম এখানে। গালি দিব না তো কি আদর করব? স্বাভাবিক ব্যবহার করতেই হবে এদের সাথে, তাই স্বাভাবিকের নাটক, আবার কিছুটা বাস্তবতাও। কারণ যতই আমি চেষ্টা করি, এসব ফাজলামোর অভ্যাস আমার যায় না। আরে আমরাও লেটেই আসছি, তুই তো জানিসই আমরা সবাই লেট লতিফ, রিয়া ছাড়া। তারে ডাক, জিগা আমার জায়গায় রাখেনি কেন? হ্যাঁ, এক পোলার উপর ক্রাশ খাইছে, তাতে সব ভুইলা গেছে। অদ্রিও জায়গা পাইনি, সামনে বসেছে। ওকে ওকে, বাদ দে। তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। কি তা কস? আমি তো গানই বেশি পারি না। যাই পারিস গা, সবাই গাইতেছে। ওকে চল, আরবের থেকে যেতে পারলেই বাঁচি, তাই চলে গেলাম। পেছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পেছনে আসতে পারলাম আরবের থেকে দূরে। গান শুরু করলাম। গান আগেও কিছুজন শুনেছিল, আবার অনেকে শুনেনি, অনেকেরই ভালো লাগলো। আরব মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছু জন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকাতেও ভয় হয় আমার। সবাই পালাক্রমে গান গাইছিল, কিছুটা জোর করিয়ে অনেকে দ্বারা গান গাওয়াতে হলো। একসময় আরবের পালা। এবার আপনাকে গান গাইতে হবে ভাইয়া। আমি গান পারি না। না বললে হবে না। সত্যি পারি না। বাদ দে রে সুমি, সবার দ্বারা সব হয় না। অনেক কিছুই পারি। কিছুটা বাস দিতেই বললাম, তো গান গেয়ে দেখান। ওকে, এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। মানে কি বলছেন? আমি কারোর সাথে গাইতে পারি না। ওহো, তাহলে তো আপনিই পারেন না দেখছি। কি বলেন? এই যে, সবার দ্বারা সব হয় না। ঠিক আছে, গাইবো, আসুন। আরব শুরু করলো, সাথে আমিও। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি। দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি। সেই সুখেরই ভেলায় ভেসে স্বপ্ন ডানা মেলবো এসে, এক পলকে পৌঁছে যাব রূপকথারই দেশে। তুমি ভুলে যেও না
আমাকে আমি ভালোবাসি তোমাকে, রয়েছে এখনো এ বুকে লুকানো, রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে, মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে, যতনে রেখো গো তুমি, সেই মেঘেরই আঁচল এনে আমায় তুমি নাও গোটেনে, রং তুলিতে আঁকবো ক্ষণ রূপকুমারের দেশে, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গান শেষ হতেই সবাই তালি বাজালো। আরবও ভালো গান করে, আমিও মুগ্ধ তার প্রতি, কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল। মূলত এক সময় এখানে আসার শখ আমার অনেক ছিল। চা বাগান তেঁতুলিয়ায় থাকলেও এখানে তার পরিমাণটা বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছা তা হলো এক প্রকার স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার মিমির কথা মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেলাম, যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্পে ব্যস্ত হলো, সেখানে আমি একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো মিমি থাকলে কম একা লাগতো। হঠাৎ কে যেন কাঁধে হাত রাখলো আমার। ভাবলাম কোনো বান্ধবী, তাকিয়ে দেখি আরাম। একা দাঁড়িয়েছে? আজকাল একাই ভালো লাগে। আনহা? বলুন। কিছু না। সরি বলতে চেয়েছিল, কারণ আরাব অনুতপ্ত। আগেরগুলো খারাপ ছিল, কিন্তু আনহা কিছু করেনি। তবুও আরাব এমন করছে এটা ভেবে সে অনুতপ্ত। তাহলে শুনুন, ওরা ডাকছে, আমি চলে এলাম। আমি আরবের কাছে চলে এলাম, কারণ আমার এখন আরবের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজেও জানে কি কারণে। আরবের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতেই ভালো লাগে আমার। কেন যেন ওর চোখের দিকে তাকালে মন মানতে ইচ্ছে করে না যে সে আমার সাথে এতটা কিছু করেছে। কিরে, কই ছিলি? অদ্রের কথা শুনলি? কি? ওর নাকি সামনে বিয়ে। আমরা জানিও না। আরে তার উপরে এত কিছু আমাদেরকে তাও বলেনি, বলতোও না। তাহলে কেমনে জানলি তোরা? আরে কথা বলছিল আর ওনার সাথে ধরা খাইছে। তাই নাকি? কই রে ও? রিয়া পিটাচ্ছে মেবি। দাঁড়া, আমিও মারমু তারে। অদ্রির কাছে গিয়ে ওরে কাতকুতু দেওয়া শুরু করলাম। তারপর আরো কিছু আজব থেরাপি দিলাম। কিছু সময় পর, থাম দোস্ত, তুই না আমার জানে জিগার আমারে মারবি? তা মৌন আমারে কও নাই কেন? না মানে এই আর কি। জিজুর নাম কি? ফয়সাল। আহা, আমাদের ফয়সালের বউ রে, পরিচয় করায় দিবে ওকে। হ্যাঁ ওকে। চলো মামি, ট্রিট দাও এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। অদির সাথে আড্ডা দিলাম, সব ফ্রেন্ডরা ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চললো। আমি যতটা পারছিলাম আরবের থেকে দূরত্ব বজায় রাখছিলাম, কারণ কেন যেন যতই ভোলার চেষ্টা করি, ও যা করেছে তা ভুলতে পারি না। আবার তার চোখের দিকে তাকিয়ে সব ভুলে যাই। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় আরবের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন বেশি মানুষ ছিল না, তবুও আজব লাগছিল। সেই সাথে আরবের স্পর্শ আমার কান্না আনছিল। স্থির থাকতে পারলাম না, কিছুটা ধাক্কা দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি নিজেও বুঝতে পারছি না কেন তার ছোঁয়া এতটা মারাত্মক লাগে। ভেতরে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তার প্রতিটা ছোঁয়া এক একটা আগুনের কুণ্ডলি মনে হয়। কাছে আসলেই ঝাঁকা লেগে যায়। কেন যেন পারি না তাকে নিতে। তার স্পর্শগুলো ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানি না। শুধু এইটুকু জানি আমি তার থেকে দূরে থাকতে চাই। তার কাছে থাকলে হয়তো অনেক কিছুই বদলে যাবে। আমি চাই না সেসব হোক। আমি আমার মতো থাকতে চাই, নিজের মতো করে। যা হয়েছে বাদ দিয়ে আবার শুরু করতে চাই। যদিও ভোলা সম্ভব না, তবুও আড়ালে রাখতে চাই। এতটা আড়াল করতে চাই যতটা আড়াল করলে নিজেরও খুব একটা মনে পড়বে না। তবে ছেলেটা কেন বারবার আমার কাছে আসছে? তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়ে গেছে। আমার মধ্যে আর বাকি বা আছে কি?
যার কারণে সে আমার পেছনে ঘুরছে। হয়তো আরো অনেক কিছুই বাকি, যেটাও তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। হঠাৎ কেউ আমার হাতটা ধরলো, কিছুটা চমকে উঠলাম আমি। আরাম নয় তো, বা হাত দিয়ে চোখটা মুছে নিলাম। অন্ধকারে দেখতে পাবে না আমার কান্না। চোখটা মুছে পেছনে তাকিয়ে দেখি আরাম। যা ভাবছিলাম তাই। ও কেন বারবার আমার কাছে আসে? আমি পারছি না আর। আনহা, বলুন। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক বড় জিনিসে তো কেড়ে নিয়েছেন, দিয়ে কি হবে? এসব বিষয় বাদ, ওকে। জিনিসটা নিবা? আমি নিব না। শিওর নিবে না? ড্যাম শিওর। তুমি নিবেই? যদি না নিই? বাজি? বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই? তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে। আরা পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। হেতে তো দেখি মাইন্ড কিলার। হেতে কেমনে জানো কিটক্যাট আমার ফেভারিট? সেটাও জানে বাকি সব ফেরত দিতে পারি, বাট কিটক্যাট না। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা বৃথা। এটা লাগবেই আমার। তার হাত থেকে কিছুটা কেড়ে নেওয়ার মতো করেই নিয়ে নিলাম আমি। কারণ যতই চুপ থাকি না কেন, কিটক্যাট আমার জান। জান যায় পর কিটক্যাট নিয়ে যায়। কি বলছিলাম না, না নিয়ে পারবে না? আপনি কেমনে জানলেন এটা আমার প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো। এখন আমি যা চাই তা দেন। কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দিবেন বলছেন। এই রে, কি বলে ফেলেছি। এখন সে কি চাইবে আল্লাহই ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। কি চাই বলেন? তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে? মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার। আমায় দিয়ে কি করবেন, তাও আবার রাতে বেলা? যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দিবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ। যাক, তবু অন্য কিছু তো চাইনি। বেঁচে গেছি। তবে 2 ঘন্টা তার মাথা আমার মাথা, সরি আমার ভুল। আমার হাত আর তার হাত, তবুও আমার কেমন থুড়ি কেমন যেন লাগছে। আমি তার কাছে দূরে থাকতে চাচ্ছি, আর সে কাছে টানছে আমায়। এতটা ঘৃণা জমিয়েছি যে ভুলে ঘৃণা, না সরি, ভালোবেসে না ফেলি আবার। ধুর, সব গুলিয়ে যাচ্ছে আমার। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমায় থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলবটা কি। সে কি আমার প্রেমে টেমে পড়ে গেছে নাকি? প্রেমে পড়ার কি আছে? আর সে তো এমনিতেও প্রেমে পড়ে না, সে তো শুধু চায়। আমার সব তো সে পেয়েই গেছে। বুঝি না এই ছেলেটাকে, কখন কি করে সে, কখন কি চায়, সেটা নিজেও বুঝতে পারি না। আর আমি তো নিজেকেই বুঝতে পারি না, তাকে কি বুঝবো? সেদিন রাতে সবাই যে যার রুমে। আমার আর মিমির এক রুম ছিল। ও না আসায় পুরো রুম আমার। আরবের ঘরে গেলাম। আসছো? তোমারই অপেক্ষায় ছিলাম বেবি। এই 2 ঘন্টা আমার। কেন, আবার কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। আর বিলিভ নেই। যাই হোক, সে আমাকে বসালো। এরপর সে আমার কোলে মাথা রাখতে শিউরে উঠলাম আমি। শরীরের সব লোম দাঁড়িয়ে উঠলো। সে আমার হাত ধরতেই কেমন জানি অস্থির হয়ে পড়লাম আমি। কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে কেমন জানি আত্মার বাইরে মনে হচ্ছিল। তবু নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করছে, কি চায় সে এখন। এত কিছু করার কোনো মানেই হয় না। আনহা, বলুন। আমার মাথা ব্যথা করতেছে। মাথাটা একটু টিপে দিবেন? কিভাবে দেব, হাত তো ধরে রেখেছে সে। ও সরি। আরাম হাত ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনছি। জাদু টাদু করলো নাকি আবার? তার মাথায় হাত বুলাচ্ছিলাম। তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগছে। সাধারণত ছেলেদের চুল হার্ড হয়, কিন্তু তারটা তো উল্টো। আরা প্রশ্ন করলো। কিটক্যাট প্রিয় কেন? ভালোবাসি তাই। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাতারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। ইমোশনাল কথাবার্তা লাভ নেই, আধা পড়বে না। এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করতেছি, তুমিও কিছু বলো।
আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। আমি ঘোর কাটানোর চেষ্টায় এই কথাটা বললাম। ও আচ্ছা। আরব উঠে দাঁড়ালো, আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কারণ একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ, অনেকটা মোহর মতো। অদ্রি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? ফয়সাল ভিডিও কল দিছে, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল। আরবকে রেখে চলে আসলাম, তবুও আমি ঘুরে আছি, কেমন একটা আকর্ষণ এখনো টানছে আরবের দিকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আরব কেন করছে এমন। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয়ে আরবও ইগনোর করছে আমায়। ভালোই হলো, আর জ্বালাবে না এটাই ভাবছিলাম, কিন্তু কেমন লাগছিল আমার। আমি খুশি হলাম যে তার থেকে দূরে থাকতে পারবো এখন। যত সময় সবার মাঝে থাকি, পুরো স্মৃতি আমার সাথে যা হয়েছে ভুলে থাকি। কিন্তু আবার একা হলে সবটা মনে পড়ে যায়। সবাই ব্যস্ত হলো কিছুটা কাজে, এগিয়ে এদিকে আমি একা একা এক কোণে দাঁড়িয়ে আছি। ভাবছি গত রাতে কেন আমি তার কাছে গেলাম। আমি কি তার মায়ায় জড়াচ্ছি? আমার সামনে দিয়ে আরাপ গেল, কিন্তু তাকালো না। লক্ষ্য করতে লাগলাম আরাপও। ভালোই হলো, আমি তার থেকে দূরে থাকাই ভালো। কিছু সময় হোটেলে থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি, আর আরাম আমার থেকে কিছুটা দূরে। এক পলক পেছনে তাকিয়ে দেখলাম আরাম আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়ে আবার তাদের পিছু ধরবো, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ কে যেন এসে হেল্প করলো আমায়, পাখিটাকে উড়িয়ে দিয়ে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, আরাম। এখানে যে। দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ হেল্প করার জন্য। এটুকু বলে চলে যেতে লাগলাম, পা পিছলে গেল। আরাপ ধরে ফেললো। আবারও স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম আমি। আবারও ধন্যবাদ। আনহা, বলুন। আমার থেকে কি দূরে থাকতে চাও? হুম। কেন? জানেন না? সেদিন কেন অমন করলাম জানি না। তাই নাকি? তাহলে আগের গুলো? তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে যেই হোক, সত্য তো এটা আমিও জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আচ্ছা, আর আমি? জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। হুম। ভালোই তো। আই এম সরি। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না, তোমার কি লাগবে? বিয়ে করুন আমায়। সরি, আমি কোনো দিন বিয়ে করব না। তাহলে এত কথার মানে হয় না। আপনি আপনার মতো থাকুন, দয়া করে দূরে থাকুন। আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। আরব কোনো জবাব দিল না, জানি থাকবেও না। আমি ওর মতো একজনের সাথে থাকতে পারবো না, নিজেও জানি। কিন্তু কেন এমন করে কথাগুলো বললাম আমি নিজেও জানি না সেটা। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকেই খুঁজে পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। না পেরে কল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক নেই। পেছনে তাকিয়ে দেখি আরবে নেই। তার মানে কি ও সত্যি চলে গেছে? এখন আমি একা কি করব? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। চারপাশে সব অচেনা চিন্তা বাড়তে লাগলো আমার। চারপাশে জিজ্ঞেস করে অগত্যা সামনে এগোতে লাগলাম। কেন যেন একা লাগছিল। সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো। কিছুটা ভয়, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম। আর সেই সাথে আমার ফোনের নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। আশেপাশে তাকিয়ে একটু বেশিই ফাঁকা লাগতে লাগলো। সামনে দুটো রাস্তা পেলাম, সাইন পেলাম না কোথাও, তাই আন্দাজ করে একটা রাস্তায় হাঁটা শুরু করলাম আমি। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম আমি। এমনি আমার এইসব প্রাণী আজব লাগে, ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম, নড়ার শক্তিটাও হারিয়ে গেল আমার। সাপটা আমার দিকে আসতে লাগলো। আমি আর অপেক্ষা না করে আম্মু বলে দৌড় দিলাম উল্টো দিকে। দৌড়তে দৌড়তে এক মুহূর্তে একজনের সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি আরাপ। ভয়ের কারণে আরাপকেই জড়িয়ে ধরলাম আমি। শান্ত হও। আরে পাগলি মেয়ে, এত কিভাবে কাঁদো? আমি কাউকে পাচ্ছি না। জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কি করে জানেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখন শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বোঝালাম। কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো আর তোমার মতো গাধা না। শুনেই তোমাকে খুঁজতে লাগলাম। আশেপাশে তোমার খোঁজ করলাম, পিক দেখিয়ে তোমার। তখন বলল। আমার পিক কই পেলেন? জানার কথা না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে? হুম। আর যে কি কি করেছেন আল্লাহ জানে। মেবি। বাইরে রাস্তা আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি আরাপকে ছেড়ে দিলাম।
ভয়ের কারণে ওকে জড়িয়ে ধরেছিলাম আমি, কিন্তু পেছনে তো দুটো রাস্তা ছিল, বুঝলেন কি করে? তুমি যে উবু 10-20 করে বেশিরভাগ কাজ করো জানা ছিল, আর প্রথমেরটা 10 ধরলে তো বুঝলা কেমনে জানলাম? ভাই আমার একটু টিপস দিন। আসো বৎস। ফুটেন, আমি কোনোদিনও আপনার হেল্প নেব না। যে আমার শরীর নিয়ে খেলেছে তার কাছে আমি কিছুই শিখবো না। হুম, এখন যাই হোক, একা যাবা নাকি আমার সাথে? একা যাব, কিন্তু কোন দিকে যাব? জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তায়। ওকে। সাহস নিয়ে আগাতে লাগলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছি একজন, কিন্তু আনহা না, আরাব ভয় পেয়েছে। আমি পেছনে ঘুরে দেখি আরাবের মুখের অবস্থা হাস্যকর। কিচ্ছে আরাম করে দাঁড়ায় কেন? আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই। কিতা সত্যি? এত বড় হয়ে ভয় পান আপনি? না মানে, হায় রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতেই ভয় পেয়ে গেল। আসেন, আমি আছি, আপনার কিছু হবে না। আরাব পাশাপাশি দাঁড়ালো, দুজন হাঁটতে লাগলাম। আবারও বিদ্যুৎ চমকালো। আরবের দিকে তাকিয়ে দেখলাম আরব এবারও ভয় পেয়েছে, কিন্তু আজব ব্যাপার, এত ভয় পেয়েও আরব আমায় স্পর্শ করেনি। হয়তো ওর জায়গায় হলে আমি পাশের জনের হাত ধরে ফেলতাম। হাতটা ধরেন, আমি আছি পাশে। আচ্ছা। আরব আমার হাত ধরলো, আমরা হাঁটছি। তা মিস্টার আরব, আমার প্রশ্নের জবাব দিবেন না? জানতাম জবাব নেই। আবারও বিদ্যুৎ চমকালো, আরব শক্ত করে আমার হাত ধরলো। ও একটু বেশি ভয় পায় হয়তো এতে। আচ্ছা, কি খেতে ভালোবাসেন? কথা ঘুরিয়ে তার মনের ভয় দূর করতে। কিছু না। ও আচ্ছা, তা জানেন আমি অনেক কিছু খাই। কেমন খাও বোঝা যায়। না মানে খাই, খাওয়ার জিনিস খাই। একটু মোটা হও, বেশি পাতলা। পারফেক্ট আছি। তাও ধরা যায়, কারণ যখন কোলে নিছিলাম ওজন মনে হয়েছে। স্টপ। ওকে। আচ্ছা মিস্টার আরব, সত্যি করে বলেন না, আমার কি দোষ ছিল? জানি না, আমি সত্যি জানি না কেন এমন করলাম। আমি এটাও জানি না আমি এখানেই বা কেন আসলাম। আচ্ছা, হঠাৎ বৃষ্টি নামলো, আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি, কিছুটা পানি, ঠান্ডা পানি, হাত বাড়িয়ে ধরতে লাগলাম। বৃষ্টি খুব ভালোবাসো তাই না? হুম। আচ্ছা। আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। যেও না। কেন? ঠান্ডা লাগবে। না, আমি যাবই। এটুকু বলে আমি আগাতে লাগলাম। আরব আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকে, শার্টটা কিছুটা ভেজে যাওয়ায় আমি তার বুকের ধুকপুকানি অনুভব করতে পারছিলাম। আরব আমার থেকে লম্বা হয়, ওর চুলের মুখের বৃষ্টির কয়েক ফোঁটা পানি আমার মুখের উপর পড়লো। দুজনেই কিছু সময় দুজনের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মাথায় এলো আরবের কিছু কাজ, তাড়াতাড়ি নড়ে উঠলাম। ভিজো না। হুম। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো, ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসছে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন, মনে হচ্ছে প্রকৃতি নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে। আনহা একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন, সুযোগ কাজে লাগাবেন? জবাব দিলাম না। আমি আরবের দিকে তাকালাম, সে চুপ করে অন্যদিকে ঘুরলো। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটাই, বৃষ্টি কম পড়বে, আমি সরে যাচ্ছি। না। আসো, আমি তো যাচ্ছি। দাঁড়ান। কেন? তোমার সমস্যা হবে না? থাক, যায় না, আমি আসছি আপনার ওদিক। না। যা বলছি শুনলে প্রবলেম? আমি আরবের দিকে এগিয়ে গেলাম, বেশি না, শুধু আমার হাত তার হাত স্পর্শ করছিল। আরব আর চোখে আমার দিকে তাকাতে লাগলো, যদিও আমি অন্যদিকে তাকিয়ে আছি। বৃষ্টির চেয়েও বেশি আরাবের ভালো লাগছে আনহার দিকে তাকিয়ে থাকতে। প্রকৃতির মতো আনহাকেও সজীব লাগছিল। বৃষ্টির মাঝে আনহার চুলও অনেকটা ভিজে গিয়েছে। কিছু চুল সামনে চলে আসলো। আরাবের প্রচুর ইচ্ছা হচ্ছে চুলগুলো কানের পাশে আটকে দিতে। মনে হচ্ছে এক ঘোর আরাবকে আনহার দিকে টানছে। নিজের অজান্তেই আরাব আনহার চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠল আনহা। কিছু বলতে যাবে, কিন্তু আরহাব ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। আরাবের মাথায়
এখন কিছু কাজ করছে না, শুধুই আনহা তার মাথায়। আরাব আনহার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখের দিকে তাকিয়ে আনহা কিছুটা ঘোরে জড়াতে লেগেছিল। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকালো, ঘোর কেটে গেল দুজনেরই। সরি। ওকে, ভয় লাগছে? কিছুটা। চিন্তা করবে না, কিছু হবে না। ক্ষুধা পেয়েছে? না। কেমনি কি, আমারই তো কত ক্ষুধা লাগছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। খাবেন? না। খান, বৃষ্টি কখন থাকবে কে জানে। আচ্ছা। আমি আর আরব শেয়ার করে খেলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি আরবকে পানি খেতে দিলাম, কিন্তু সে বোতলে মুখ লাগালো। ওই বান্দরপোলা। মানে? শয়তানি তো। কি? সে আমার বোতলে মুখ লাগালি কেন? হ্যাঁ, সরি, ভুলে গেছিলাম। আমার বোতল। প্রবলেম কই? আমার একটা মাত্র বোতল আনছি আমি। ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে। কি বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট। আমারে তো করলেনই, আমার বোতলেও। আমার বোতল। আনহা, বাচ্চামির লিমিট আছে। আপনার লিমিটেড গোষ্ঠী গিলাই। আমার বোতলে মুখ লাগালেন কেন? হ্যাঁ, চুপ, একদম চুপ। ভুলে যাওয়া না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিও স্পর্শ করছে। আমি ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম, কিছুটা সরে দাঁড়ালাম আরবের থেকে। আরব বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছু বললো না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। আনহা বা আরাব কেউই এতক্ষণ একে অপরের সাথে কথা বলল না। আনহা, থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? মানে না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাহিরে একটা কাপড়ের দোকান রেখেছি, কিছু আনছি কিনে। না মানে একা থাকবো আমি? কেন, ভয় পাও? না না, একদম না। আনহা কিছু ভয় পায় না, যদিও ভয় পাচ্ছি। তা তোমার চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক, বাইরে কিছু লোক দেখলাম, আর তোমার জামা অনেকটা ভিজে গেছে, যা অনেকের নজর কেড়ে নিবে, তাই বলেছি। আর কোনো কথা বললাম না। আরব আগাতে লাগলো। মিস্টার আরব, কি? তাড়াতাড়ি আসবেন। আরাব তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর আরাব ফিরে এলো। এসে ওই জায়গায় আর আনহাকে খুঁজে পেল না। আরাবের চিন্তা বেড়ে গেল। আরাব আনহাকে খুঁজতে লাগলো। আনহা আনহা বলে ডাকতে লাগলো। কিছু দূর এগিয়ে আরাব আনহাকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। আরাব বুঝে গেল আনহা কী কারণে ওখান থেকে এদিকে আসলো। আরাবের প্রচুর রাগ হলো। ও গিয়েই, প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না মানে। চুপ। আরে, কেন আসছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চামি, আজব। হয়েছে। না। গালি দিচ্ছেন, ভালো করে দেন, পাগল না পাগলি হবে। ধুর। ওকে। কিছু সময় আরাব চুপ করে দাঁড়িয়ে থাকলো আমার দিকে, কিন্তু আমি খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। আরাব ভালো করেই বুঝলো আমাকে বকেও লাভ নেই, তাই জামাটা এগিয়ে দিল। নাও, এটা পরে নাও। এটি কি? গাউন, একটা সুতি। হনা স্কার্ফ পাইছি। ওর আনছেন? হনা স্কার্ফ পাইছি, নাও। বাহ, আপনার তো চয়েস আছে। কই শিখলেন? এত এত গপ ছিল, শিখা কোনো ব্যাপার? ওহো, ভুলে গিয়েছিলাম, সরি সরি। কিন্তু কি? পাল্টাবো কেন? এখানেই কোনো গাছের আড়ালে? থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি করো। না। যদি না করো, আমি জোর করে পরিয়ে দিব। হ্যাঁ? জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আর কিছু বললাম না, কারণ সত্যি ভরসা নেই ভাবলাম। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। বের হয়ে আরব আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমাকে মেরুন রংটা মানিয়েছে বেশ। হয়েছে, সবসময় একই রকম। যাই ভাবো, কিন্তু ভালোই চাই তোমার। যদি তাই হতো আমাকে এমন পরিস্থিতিতে আনতেন না, আর আজ আমার ইজ্জত রক্ষিত থাকতো। আরব জবাব দিল না, তাই আমিই বললাম, চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়েও ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি, আর সবার ক্ষুধা লেগেছিল বলে খাচ্ছিল তারা, তাই ধরতে পেরেছিলাম।
আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। কি রে, কই ছিলি? এত হ্যান্ডসাম পোলার লগে সময় কাটে এলি, কেমন কাটলো? বাবু জুতা খাবা? ওহো, আমি বললেই দোষ, পাখিরাও বলছে। উলি উলি, এবার বল কেমন কাটালি? বাবু তোমাদের প্রত্যেকটারই চিনি, আর সাধু শাস্ত্রে আইসো না। ওকে, ওই সবাই দাঁড়া। দাঁড়া, সবাই বলছি। সবাই দাঁড়ালো। সবাই দাঁড়ানোর পর আমি এরম সময় কাটাইছি। পাশে একটা লাঠি ছিল, নিয়ে সবগুলোর পেছনে দৌড়। সবগুলোর চিল্লাচিল্লিতে স্যার এসে বকা দিল আবার আমাকে, কারণ প্রথমেই আমি হারিয়ে গেছি। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। স্যার যাওয়ার পর শয়তানিগুলো তোদের জন্য আমি বকা খেলাম। ও মনু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ? আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। সবাই যে যার মতো করে মজা করতে লাগলাম। কেউ ছবি তুলতে লাগলো, কেউ ঘুমোতে চলে গেল। বাইরে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। ভালো লাগছিল আমার। বেলকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া মনকে শান্ত করে দেয়। হঠাৎ আরবের ফোন আসলো, কিন্তু আমি ধরলাম না। অনেক কয়েকবার এলো, তাও কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলাম। আবারও আমি বৃষ্টির ফোঁটাদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম। কিছু সময় পর বেলকনির বাইরে আরাবকে দেখতে পেলাম। আমি অন্যদিকে তাকালাম। আরাব ওই দিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বললো। আমি ভিতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। হয়তো আবহাওয়া একটু বেশিই খারাপ, তাই বৃষ্টি কমছে না। প্রায় 40 মিনিট পর আমি আবার বেলকনিতে দাঁড়ালাম। দেখলাম আরাব সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। এখন আমাকে ইশারায় ডাকছে। আমি তাকে ফিরে যেতে বললাম ইশারায়। আর আরো বললাম আমি যাব না। আরব ইশারায় বুঝিয়ে দিল সে যাবে না। আরো কিছু সময় পর আমি নিজেই নিচে নেমে গেলাম, ছাতা হাতে তার কাছে যেতেই। এভাবে ভেজার মানে কি? ভালো করে আসলে কি হয়? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমার কে? কেউ না। তো? তো তো কিছু না। হয়েছে, আমি উপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করে জানি তুমি পারো কি না। পারি না। ভালো করে গান গাবা নাকি আমি সারা দিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেইল করছেন? যা ভাবো। ফাইন, থাকুন। এইটুকু বলে 10 কি 16 পা আগালাম। তারপর পেছন ঘুরে দেখি আরব দাঁড়িয়ে আছে। আমি জানি সে অনেক রাগী, তাই তাকাতেই সে আমার দিকে তাকিয়ে হাসি দিল। রাগও চড়তে লাগলো আমার। তবুও ফিরে গেলাম। ওকে, গান শোনাবো, ভেতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে, আমারটাই নাকি? না, আমারটায়। তার রুমটার কাছে স্যারের রুমটাই। ওকে বেবি, চলো। আমি আরবকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওই দিক দিয়ে যেতে দেখে আরবকে নিয়ে এক কর্নারে লুকালাম আমি। মানুষ দেখলে খারাপ ভাববে, তাই লুকালাম। যদিও আরাব আর আমি বেশি কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে এসেছিল। আরবের পারফিউমের স্মেল অনেক ভিন্ন, মিষ্টি ধরনের, কিছুটা কড়া, কিন্তু সব মিলিয়ে সেই লাগে মাতাল করে। আমি আরবের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয়, তার বুকে লোম আছে। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম আমি নিজেও জানি না। আরবের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতি আছে। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না, কিছু না। যাবেন কি না? ওকে। আরাব আমার রুমে আসতেই ওকে গামছা দিয়ে দিলাম আমার। ও মাথা মুছছিল। এমন সময় মাথায় এলো, কাপড় চেঞ্জ করবেন কি করে? মাথায় তো আসেনি। লাগবে না। গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। আরাব বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না যে আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে নিয়ে কি এখনো মনের দিক দিয়ে কষ্ট দিতে চায় সে? এইসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। আরাব চলে এলো এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। শারীরিক ভাবেই শুধু। যাই হোক। স্বার্থপর আপনি। নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন। আমার পাশে বসতেই লাগলেই বলি ওইদিকে বসুন।
ওকে। কিছুটা কষ্ট লাগলো। কষ্ট পেলেও কিছুই করার নেই, আপনি যা করেছেন তার পাশে। ওকে, দূরেই আছি, শুরু করো। আমি গান ধরলাম, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি ভালো গান করো। ধন্যবাদ। হুম, এবার আসুন। বের করে দাও। ধরে নিন তাই। আরাব উঠে যেতে লাগলো যাওয়ার আগে। আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দেই তোমাকে প্রচুর, কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে, আর জানি পারবে না। আরাব চলে গেল, আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ জানে এই ছেলে কি আর কি চায় আমার কাছে। তারপর আরো সময় কেঁদে কাটালাম, কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে। আনহা, বল। তোর আর ওই নাসিরের মাঝে কিছু আছে? কে নাসির? ভুলেই গিয়েছিলাম আরব নাসির সেজে এসেছে। দেখেছিলাম বৃষ্টির মাঝে তোকে। না ভাইয়াটা ভিড় ছিল, আমি বাইরে ছিলাম তাই কাছে গিয়েছিলাম। সত্যি? হুম। ওকে রে। আর কথা বাড়ালাম না, নইলে সন্দেহ করবে আমি মিথ্যা বলেছি জানি। আর তারপরেও কয়েকটা দিন কেউ কারো সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো করে থাকতে লাগলাম, এমনটা যেন কেউ কাউকে চিনিই না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর আরবের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি বুঝে নিলাম যে সে তার কথা রেখেছে। আমি আরবের প্রতি কিছুটা দুর্বল আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। তাই আর কিছু না ভেবে আমি ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু সমস্যা ঘটলো আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কোনো মতে বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ নিজের মাথায় এলো, আমি কেন লুকিয়ে বাঁচছি, আরাব কি তার ভুলে শাস্তি পাবে না? এইসবই আমার মাথায় ঘুরছিল। এমন সময় মিমির কল আসলো। কই আছিস? বল। বাড়িতে কেন? একটু ক্যাফেতে আয় এখনই। পারবো না এখন। আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। ওকে, আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে আরাবকে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো আরাব, একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও মিমিকে পেলাম না, রাগ লাগতে লাগলো আমার। তাই ফিরে যেতে লাগলাম, কারণ আমার জানা আছে আরাব কোনোদিনও ভালো হবে না। হঠাৎ পেছন থেকে কে যেন আমায় ডাকলো। দেখলাম সে আর কেউ নয়, রিয়াদ। সম্পর্কে মিমির কেমন যেন কাজিন হয়। সে পছন্দ করে আমায়, কিন্তু আমি তো তাকে আগেই নাক বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে? নিয়ে এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম আরাব এবার আমার দিকে একবার ঘুরলো। আমি তাকাতেই চোখ সামনে নিল। জি বলুন, কি দরকার? না মানে চিন্তা করো না, ভালোবাসার দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন কি দরকার। আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্ট হেল্পের জন্য। প্লিজ হেল্প করো, আমি জানি তুমি এসব পারো ভালো, তাই ডাকা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা, আমি রাজি। থ্যাংক ইউ, অনেক বেশি। আমি আর রিয়াদ ভাইয়া আরো কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ আরাব আর তার গার্লফ্রেন্ড আর এত কথা হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। আরাব বারবার ঘুরছে। এক মুহূর্তে আরাব উঠে আমার দিকে এলো, আর তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। আনহা, জি বলুন। কথা না বলে রিয়াদ ভাইয়া খারাপ ভাবে, তাই জবাব দিলাম। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপারে। কোন প্রজেক্ট? ধর্ষণের উপর যেটা। ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাইছে। পরে কথা হবে, হ্যাঁ প্রোগ্রাম নিয়ে তাহলে। আপনার সাথে তাহলে প্রোগ্রাম নিয়ে পরে কথা হবে। আজ আসি। রিয়াদকে উদ্দেশ্য করে বললাম। আমি আচ্ছা। উঠে আরবের সাথে হাঁটতে লাগলাম। বলুন কি দরকার? গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পায়। কেন? আগে তো পাইতো না। এখন পায়। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? আন্দাজেই বললাম। মজা ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি।
যা বলার জলদি বলুন। ছেলেটা কে? হ্যাঁ, হয় কেউ। মিশিও না, ভালো না মনে হয়। আমার ব্যাপারে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কি আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলছি তাই। শুনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কে হন? জাস্ট আ ব্লাডি বডি লাভার। ইয়া, আই অ্যাম দ্যাট। Get away, okay? You are not related with me. And I don't want to see your face again. বেশি বলিও না আনহা, আমার রাগ বেড়ে যাচ্ছে। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আরব তাড়াতাড়ি আমাকে নিয়ে গেল হসপিটালে। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। আরব ভালো করেই বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে বাড়তে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তে ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালে বেডে বসেই আমি এইসব ভাবছিলাম। আনহা, আমাকে কিছু বলতে হবে না। আনহা বিয়ে করবা? আরবের এই কথা শুনে আমি অবাক। কি হলো বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আর আমি চাই না আমার সন্তান মা অথবা বাবা কাউকে ছাড়া থাকুক। আচ্ছা, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি ফিরে পেয়েই আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে কি করব সামনে। রাতে ঠিক করলাম আরবকে আমি বুঝিয়ে ছাড়বো সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তায় বুঝবে না, তাই উল্টো রাস্তা। পরদিন সকালে কলেজে যাচ্ছিলাম, এমন সময় আরব কার নিয়ে আমার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার কি দরকার? ও, চলেন। আজ আর কলেজ করবো না, আপনার সাথে ঘুরবো। সিরিয়াস? জি, বিয়ে কবে করছেন? তুমি বলো, এখনই রাজি আমি। না, আগে প্রস্তাব দিন। গাড়িতে ওর পাশে বসতেই আরবের হাত ধরলাম। আরব অবাক, কারণ আমি এরকম কখনোই করি না। এখানে আপনার বেবি আছে। বেশ কিছু সময় হাত দিয়ে রাখলো। এভাবে আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন। যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়ে বেশি কথা বলতাম। আরব আগেই আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। আমার চাওয়া মতোই সবকিছু হচ্ছিল। আরবকে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর আরব এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রেখে বাচ্চাটাকে ফিল করে। একদিন। আনহা, কাল কখন দেখা করবা? কেন? শুনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে আমাদের বিয়ের। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলো এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বাচ্চাটা নষ্ট করব। আনহা, পাগল হয়েছো? না তো। একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? আমার কি দোষ ছিল? আনহা, এভাবে বলো না। বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করেছি। আর আমি ভুল করছি আগেই তো সরি বলছি না, কিন্তু আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে আগের গুলো? ওরা একটাও ভালো না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? জানি জবাব নেই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দেব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল। কথাটা বলেই চলে এলাম। তারপর রাতে আরবের মাথা গরম হয়েছিল, ও পাগল প্রায় হতে লাগলো। কিন্তু ও নিজের ভুল বুঝে গেল। এক রাতেই সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দিবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইলো। কেউ কেউ মাফ করলো, তো কেউ কেউ গালি দিল। আরব কিছু বললো না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইলো আল্লাহর দরবারে। পরের দিন সকালেই আনহাদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম আমরা। বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তার এক কোণে আরব দাঁড়িয়ে, চোখে পানি, লাল হয়ে আছে তার চোখ। ভালো করেই বুঝলাম চিন্তায় সে ছিল সে। আরব এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে। আম্মু আব্বু ঢুকতেই, কি হয়েছে এই অবস্থা যে? আনহা, আমাকে ক্ষমা করে দাও। আরো অনেক কথা বলে মাফ চাইলো। উঠুন। মাফ করো। বাদ দিন। প্লিজ ক্ষমা করো। মাফ করেছি। সত্যি? হুম। ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রাখছিলাম। আচ্ছা, বাদ দিন, বাড়ি ফিরুন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। মানে কার বিয়ে? আপনার আর আমার।
না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটাপিটা করবে আপনাকে আমাকে। আনহা, সত্যি এটা। জলদি আসুন, আরো দেরি করলে পেটের পুচকু বড় হতে লাগবে, তখন মানুষও জেনে যাবে। বাচ্চাটা নষ্ট করনি? বারে, আমার বাচ্চাকে নষ্ট করবো কেন? হ্যাঁ, আমার বাবু এটা। আই লাভ ইউ। এই নোংরা মানুষ, গোসল করে আয়, হনুমান কোথাকার। এই হনুমানটাকেই পাবা। আহা, পরিষ্কার করে নিব। সেদিন আরাব তার বাবাকে নিয়ে আসে, পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে। বিয়ের পরে সব জানিয়ে দিয়েছিলাম কেন এমন হলো, এই সেই। ধীরে ধীরে আরাব ভালো মানুষে পরিণত হলো, হয়তো শাস্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। আর আবার আমার মেয়ে হলো, নাম রাখা হলো আরবি। হ্যালো ভিউয়ার্স, গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।